ইরান 14 কোটি ব্যারেল তেল ব্যবহার বিক্রি করতে পেরেছে। ইরান হুমকি দিয়েছে গুগল, মেটা এবং অ্যাপেলের মতো প্রতিষ্ঠানে তারা হামলা চালাবে। এবং ইরানকে যদি এই মুহূর্তে কোনো কথা শোনাতে হয় তাহলে চীন, রাশিয়ার মাধ্যমেই শোনাতে হবে। সেটিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এবং অন্যান্য জায়গা থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখন বিশেষায়িত সেনাদেরকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন, প্যারাট্রুপারদের নিয়ে আসছেন, বিশেষ বাহিনী নিয়ে আসছেন, ঠিক সেই সময়ে আইআরজিসি বা ইরান একটি নতুন হুমকি দিয়েছে এবং যেই হুমকি রীতিমতো বলা যায় যে একেবারে পিলে চমকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। সেই হুমকি কি? সেই হুমকি হচ্ছে যে মার্কিন যে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা এবং অ্যাপল, এই সব প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের যেই জায়গাগুলোতে রয়েছে সেই সব প্রতিষ্ঠানে সরাসরি হামলা করবে আইআরজিসি বা ইরান, এটি বলেছে। এবং তারা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে যে রাত 8টার মধ্যে হামলা করা হবে। এই সব এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে। তাসনিম নিউজ এই খবর দিয়েছে। এবং এটি কেন তারা করছে, ইরান কেন এই হুমকি দিচ্ছে বা এই হামলা কেন করবে সেটির সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে তারা। যেহেতু এইসব প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ এই প্রযুক্তি ব্যবহার করেই ইরানের উপরে তারা এই আক্রমণগুলো করছে, ফলে এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু, এটি আইআরজিসি বলছে। এবং এটির পর কিন্তু এখন নতুন করে আবার ভাবতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আবার এর মধ্যে বলে রেখেছে, ডোনাল্ড ট্রাম্প বলে রেখেন যে তিনি খার্ক দ্বীপ দখল করবেন, হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণমুক্ত করবেন, এরকম কথা বলেছেন। কিন্তু প্র্যাকটিক্যালি তার কথাবার্তা যে এলোমেলো এবং এটি যে তার পক্ষে খুব বেশি সম্ভব হবে না, সেটি আবার ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বক্তব্যে বোঝা যায়। তিনি খুব মান অভিমান করে, খুব কষ্ট নিয়ে একটি বক্তব্য দিয়েছেন ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে। তিনি বলেছেন এই সব দেশগুলো যেন তাদের তেল নিজেরা সংগ্রহ করে নেয়। এর কথার অর্থটা কি? অর্থ হচ্ছে যে ফ্রান্স এবং ব্রিটেনকে ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছিলেন এবং অন্যান্য যারা তাদের মিত্র দেশ আছে তাদেরকে অনুরোধ করেছিলেন যেন হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণমুক্ত করতে সেখানে যেন ব্রিটেন এবং ফ্রান্স তারা যেন সহযোগিতা করে, অন্যান্য দেশগুলো যেন সহযোগিতা করে, সৈন্য পাঠায় এবং যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তারা সেখানে সরাসরি যুদ্ধে জড়াবে না। যদিও ব্রিটেন বিভিন্ন ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, কিন্তু এই যুদ্ধে সরাসরি জড়াবে না, সেটি কিয়ার স্টারমার পরিষ্কার বলে দিয়েছেন। এইটা হচ্ছে ট্রাম্পের তার উপরে একটা রাগ। আর ফ্রান্সের উপরে রাগ হলো ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, যেখানে বিভিন্ন রসদ সরবরাহের জন্য তাদের বিমান প্রস্তুত ছিল, সেই বিমানকে ফ্রান্সের আকাশ দিয়ে উড়তে দেওয়া হয়নি। এটি তার রাগ। এ কারণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এইসব দেশগুলো যেন তারা তাদের তেল সংগ্রহ করে নেয়। কিভাবে? বলেছেন যে তারা যেন সেখানে গিয়ে যুদ্ধ করে এবং তারা যেন হরমুজ প্রণালী দখল করে সেখান থেকে যেন তেল নিয়ে আসে। তার এটি দায় না যে অন্যদের জন্য তিনি হরমুজ প্রণালী দখলমুক্ত করে সেখানে তেল সরবরাহের ব্যবস্থা করবেন। এটি হচ্ছে তার মান অভিমান এবং তার যে হতাশা, সেটি পরিষ্কার বোঝা যায় যে তিনি কি পরিমাণে হতাশ। এদিকে তার এই হতাশার মধ্যেই তিনি যে আবার নতুন এজেন্ট নিয়োগ করেছেন আলোচনার জন্য, পাকিস্তানকে দিয়ে তিনি এটির আলোচনা করাচ্ছেন বিভিন্নভাবে। এটি ইরানের সাথেও তার আলোচনা পাকিস্তানের মাধ্যমে হচ্ছে। 15 দফা যে প্রস্তাব দিয়েছেন সেটি পাকিস্তানের মাধ্যমে, এবং বলা হচ্ছে যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি আলোচনা হবে। সেই আলোচনা অনেক দূর এগিয়েছে তিনি দাবি করেছেন। এমন পরিস্থিতির মধ্যেই কিন্তু আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 3টি গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, সৌদি আরব, তুরস্ক সহ এবং মিশর। এই পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আবার কয়েক ঘন্টার জন্য দ্রুততম সময়ে আবার দৌড়ে গেছেন বেইজিংয়ে। এখন এই যে পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করার পর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের সাথে আলোচনার, তার মধ্যে এই যে প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর যেই পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, এরপরে তিনি দেখেন গিয়েছেন কিন্তু বেইজিংয়ে। এবং বেইজিং বলেছে যে তাদের সাথে পাকিস্তানের যে কৌশলগত সম্পর্ক আছে এটি অনেক গুরুত্বপূর্ণ এবং তারা একসাথে ইরানের ব্যাপারে
কাজ করতে চায় এবং সহযোগিতা ইরানের আরও জোরদার করতে চায়। এই মেসেজটা কিন্তু অনেক কিছু মিন করে। এইখানে অনেকেই প্রশ্ন করছেন যে রাশিয়া এবং চীন কেন সরাসরি যুদ্ধ করছে না ইরানের পক্ষ হয়ে। আসলে এই সময় যদি রাশিয়া বা চীন সরাসরি যুদ্ধ করতে যায় ইরানের হয়ে, তাহলে কিন্তু একটা বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। সেই জায়গাটায় যেতে চাচ্ছে না চীন। কিন্তু এই যুদ্ধে চীন এবং রাশিয়া কিন্তু মূল যে পেছন থেকে ইরানের জন্য কাজ করছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র জানে, এবং চীনকে এই মানে ইরানকে যদি এই মুহূর্তে কোনো কথা শোনাতে হয় তাহলে চীন রাশিয়ার মাধ্যমেই শোনাতে হবে, সেটিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে। এই জন্য পাকিস্তানকে দিয়ে চীনকে ম্যানেজ করার একটা চেষ্টা চলছে, এটি খুব পরিষ্কার বোঝা যায়। আর এ কারণেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি দৌড়ে কিন্তু চীনে গিয়েছেন। এই যে দৌড়ঝাঁপগুলো হচ্ছে, এটি দেখেন, এই যে ইরানের একের পর এক যে অ্যাকশন এবং তাদের যে কঠোর মনোভাব, এগুলোর কারণেই কিন্তু দৌড়াচ্ছেন। একটা কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবসময়ই চায় যে অন্য দেশের উপরে চাপ প্রয়োগ করে বা শত্রু দিয়ে শত্রুকে একটা ঘায়েল করতে। নিজে হয়তো অনেক সময় সেখানে সরাসরি যায় না, কিন্তু ওই যে ঘায়েল করার যে খেলা, সেই খেলার মধ্যে আছে যে এমনভাবে, মানে জাপানে একটা খেলা আছে যে যে অপোনেন্ট থাকে তার গতি এবং তার যেই অবস্থান সেটিকে ব্যবহার করেই শত্রুকে ঘায়েল করা। তো এখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে এই কাজটি করে থাকে। তো ইরান কিন্তু এখন সেই খেলাই খেলছে। ইরানে যখন এই যে যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তখন ইরান এই যে গত 1995 সালের পর তাদের উপরে এত রকমের নিষেধাজ্ঞা আসছে যে তারা কিন্তু তাদের তেল স্বাভাবিকভাবে বিক্রি করতে পারছিল না। অথচ যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ সময়ে ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, এবং ইরান 14 কোটি ব্যারেল তেল বিক্রি করতে পেরেছে নিষেধাজ্ঞার বাইরে এসে, এবং সেই টাকা কিন্তু ডলারেও পেমেন্ট হচ্ছে অনেক দেশ থেকে। তার মানে বুঝেছেন যে যুদ্ধ করছে যাদের সাথে তারই কিন্তু সুবিধা হচ্ছে। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে যেই পলিসি অ্যাপ্লাই করে, ইরান কিন্তু সেই পলিসি অ্যাপ্লাই করে এখন কিন্তু তার তেল বিক্রি করতে পারছে। নতুন করে আবার হরমুজ প্রণালীতেও কিন্তু সে টোল বসানোর মতো প্রক্রিয়া কিন্তু চলে গেছে। ফলে এই দুটি দিয়ে কিন্তু ইরানের অর্থনীতি পুনরুদ্ধার হতে পারে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে, ট্রাম্প দাবি করছেন যে ইরানের সমস্ত শক্তি নিঃশেষ করে দেওয়া হয়েছে, তাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, তারা আর খুব বেশি দিন যুদ্ধ করতে পারবে না, তাদের কমান্ডারদের শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও কিন্তু দেখেন আজকে ইরান হুমকি দিয়েছে গুগল, মেটা এবং অ্যাপেলের মতো প্রতিষ্ঠানে তারা হামলা চালাবে, এবং সেখান থেকে মানুষজনকে সরে যেতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে। তাহলে বোঝা যায় যে ইরান এখন পর্যন্ত এই যুদ্ধে দম ধরে রেখেছে। এবং দেখেন এই যে যুদ্ধ, এখানে ইসরায়েলের অবস্থা কি হয়েছে তা নিয়ে কিন্তু বিশ্বের কোনো গণমাধ্যম তেমন কোনো আওয়াজ করছে না, ইসরায়েলও তেমন কোনো কথাবার্তা বলছে না। অথচ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ যারা বলা যায় যে যুদ্ধ বিশেষজ্ঞ যারা, তারা বলছেন যে ইসরায়েলের ভেতরের অবস্থা কিন্তু খুব বেশি সুবিধাজনক নয়। ইসরায়েলের যে সেনাবাহিনী তারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, এবং সেনাবাহিনী যে সদস্য সংখ্যা সেটি যদি না বাড়ানো হয় ইসরায়েল বড় ধরনের বিপদে পড়বে। কারণ 3 দিক থেকে ইসরায়েলের উপরে হামলা হচ্ছে, ইরান, লেবানন এবং ওই দিক দিয়ে বলা যায় যে হুতিরা যে হামলা করছে। এই 3 দিকের হামলায় কিন্তু ইসরায়েলের অবস্থাও একেবারে বাজে। আবার এদিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যে মিত্র, তাদের কারোর কাছ থেকেই সহযোগিতা পাচ্ছেন না। ফলে ট্রাম্প এখানে যে খুব বেশি সুবিধা করতে পারছেন না, এবং একই সাথে নিজের দেশে সহ বিভিন্ন জায়গায় যে বড় ধরনের চাপে পড়ছেন, সেখান থেকে বের হতে না পেরেই তিনি হয় একসময় হুমকি দিচ্ছেন, একসময় আলোচনার কথা বলছেন, একসময় দখল করার কথা বলছেন, আর এক সময় তিনি সব ধ্বংস করে দেওয়ার কথা বলছেন। সব মিলিয়ে তার পরিস্থিতি খুব নাজুক, এবং এই কারণেই কিন্তু এই যে যুদ্ধ এখন এটি দীর্ঘায়িত হবে, এটি সবাই বলছেন। আর এ কারণেই পরোক্ষভাবে আলাপ আলোচনার একটা দ্বার ট্রাম্প নিজেই কিন্তু খোলার জন্য জোরালোভাবে চেষ্টা করছেন, যদিও তিনি আবার হুমকি দিয়ে রেখেছেন যে প্যারাট্রুপার নিয়ে আসা হচ্ছে, স্থল হামলা করা হবে। আসলে স্থল হামলা বা এগুলো দিয়ে কিছু হবে না। অনেকেই আরেকটা কথা বলছেন যে একটা সোশ্যাল মিডিয়াতে অনেক তথ্য ছড়িয়েছে যে জাতিসংঘের মাধ্যমে অনুমতি নিয়ে নাকি পারমাণবিক হামলা করা হবে ইরানে। এটি আসলে হচ্ছে একটা কৌশল, পশ্চিমা মিডিয়ার একটা কৌশল, যে এই হুমকি দেওয়ার ফলে
ইরান আবার পাল্টা একটা হুমকি দেয় কিনা যে তারা পারমাণবিক তারাও পাল্টা পারমাণবিক হামলা চালাবে, তাহলে ওই মেসেজটা আসবে যে ইরান আসলে পারমাণবিক বোমা বানিয়েছে কিনা। এটি তারা ক্লিয়ার হওয়ার জন্য পশ্চিমা মিডিয়ার এক ধরনের মানে ওই যে বলে না যে আগে থেকেই একটা প্রচার দিয়ে তথ্য বের করে আনার একটা চেষ্টা আমার কাছে মনে হয়েছে। আসলে এই ধরনের কোনো কিছু অন্তত জাতিসংঘের মাধ্যমে পারমাণবিক বোমার হামলা হবে এটি সম্ভব না। ফলে এগুলো নিয়ে যারা খুব বেশি মাথা ব্যথা করেন বা কথা বলেন, এটার আমার মনে হয় যুক্তি নাই আপাতত। তো এই ছিল সবশেষ। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।